আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। আপনারা অনেকে জানেন রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে একটি অবান্তর নির্বাচন। এটা সরকার দলীয় পক্ষ থেকে নির্বাচিত হয়ে থাকে। তবুও এবারের রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিধারা নির্ধারণ করবে। বিএনপি সরকার গঠনের চেয়েও বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 20 আগস্ট, এই নির্বাচনটা বিএনপি সরকার গঠনের চেয়েও তাৎপর্যপূর্ণ। এই জন্য আপনাদের সামনে আসলাম। প্রথমে আমরা আলোচনা করব যে রাষ্ট্রপতি নির্বাচন কেমনে হয়। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার জন্যে ওপেন ভোট, গোপন ভোট নয়, ওপেন ভোটে আপনি একজন এমপি, আপনি যাকে ভোট দেবেন তার নাম লিখতে হয়, নিচে যে এমপি তাকে ভোট দিল তার নিজের নাম লিখতে হয়। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহিলা এমপি সহ 36 জন মহিলা এমপি সহ মোট 247 জন এমপি দলের বাইরে ভোট দিতে পারবে না। জামাতের রয়েছে 77 জন সহ 12 জন, মোট 89 জন। এই 89 জন এমপি দলের বাইরে গিয়ে ভোট দিতে কেউ কেউ পারবে। যেমন এটা হচ্ছে জোটের প্রার্থী। বিএনপির মাত্র 3 জন এমপি বাইরের আছে, একজন আন্দাবিল্লাহ রহমান পার্থ, একজন গণসংহতির জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর, আর বাকি এমপি প্রায় সবাই বিএনপির এমপি। সুতরাং বিএনপির 2-1টা ভোট ছাড়া বেশি ভোট বাইরে যাওয়া সম্ভব নয়। তবে জামায়াত ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দিক রয়েছে। যদি এনসিপির প্রার্থী 6 জন যদি বিএনপির প্রার্থীকে ভোট দেয়, তাহলে একটা বিরাট রাজনীতির চাল শুরু হয়ে যাবে। এই ভয় থেকে হয়তোবা জামায়াত ইসলাম প্রার্থী দিয়েছে। এটা একটা কারণ থাকতে পারে। জামায়াত ইসলাম বেশ কয়েকটি কারণে প্রার্থী দিয়েছে, তার ভিতরে এটা একটা কারণ থাকতে পারে যে জামাতকে ছেড়ে যদি এনসিপি যদি এখন বিএনপির কাছে প্রশ্রয় পায়, তাহলে ভবিষ্যৎ রাজনৈতিক লোভ লালসায় পড়তে পারে এনসিপি। যেমন আপনারা যদি এখন আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, আমাদের রাষ্ট্রপতিকে ভোট দিয়ে প্রমাণ করেন আমাদের প্রতি আনুগত্য, আমাদের দলের সাথে সংহতি, জামাতকে ত্যাগ করার একটা সিগন্যাল যদি আপনারা আমাদেরকে দিতে পারেন, তাহলে আগামীতে আপনাদেরকে দ্বিতীয় দল হিসেবে উঠে আনব, যেটা আওয়ামী লীগ এরশাদকে উঠিয়ে আনতো, এরকম একটা আশ্বাস দিতে পারে। এই ভয়তে হয়তোবা জামাত ইসলাম প্রার্থী দিয়েছে। যে কে আমাদের বাইরে ভোট দিল, এটা তখন একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াবে। জামাত ইসলামের যদি প্রার্থী থাকে, তাহলে জোটের কেউ বাইরে গিয়ে ভোট হয়তো দিতে পারবে, তার এমপি পদ যাবে না। জামাত ইসলামের কেউ দিলে চলে যাবে, কিন্তু জোটের কেউ দিলে তো যাবে না। সুতরাং এনসিপির ভোট বাইরে দিয়ে বিএনপির প্রতি আনুগত্য প্রমাণের সম্ভাবনা কমে আসবে। নিজেদের জোটকে সুসংহত করার জন্য জামাত ইসলাম এটাকে প্রার্থী হিসেবে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। আরেকটি কারণ হলো জামাত ইসলামের একটা জুলাই ম্যান্ডেট ছিল, এনসিপির একটি জুলাই ম্যান্ডেট ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে গোপন ভোটের মাধ্যমে। গোপন ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয়, তাহলে কে ফ্লোর ক্রসিং হয়েছে এটা দৃশ্যমান হয় না। মানে নিজের নাম লেখা থাকবে না, সে শুধু ভোট দিবে। সেক্ষেত্রে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তখন আমাদের কার্যকর একটা রাষ্ট্রপতি আমরা পেতাম, এবং রাষ্ট্রপতি তখন দলের আনুগত্যটা প্রধান হয়ে দেখা দিত না। রাষ্ট্রপতি তখন একটা স্বতন্ত্র মন মানসিকতা আসতো, যে এমপিদের সবার আকাঙ্ক্ষার ভিত্তিতে আমি নির্বাচিত হয়েছি, সুতরাং সৎ, ন্যায়, ইনসাফ, নীতি যেগুলোর প্রতি আমাকে মূল্যায়ন করা হয়েছে সেগুলো আমাকে ধারণ করতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে রাষ্ট্রপতি যদি গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে রাষ্ট্রপতির বিএনপির কাছে, মানে ক্ষমতাসীন দলের কাছে, দলের সরকার প্রধানের কাছ থেকে অনুমতি সাপেক্ষে যে কাজগুলো করতে হয় এটা করার আবশ্যকতা থাকবে না। তো যাই হোক, এই জুলাই ম্যান্ডেটের কারণে আমাদের কার্যকর একটা রাষ্ট্রপতি যাতে হতে পারে, এটা মানুষকে বোঝানোর জন্য জামাত ইসলাম যদি আজকে প্রার্থী না দিত, তাহলে প্রার্থীদের দেওয়া যায় এটাই অনেকে জানত। ক্ষমতাসীন দলের বাইরে যে প্রার্থী দেওয়া যায়, এবং ক্ষমতাসীন দলের বাইরে প্রার্থী দিলে সেটা পাশ করার সম্ভাবনা কী কী, এটাও মানুষ চিন্তাও করতো না, জানতেও পারত না। যেরকম আমি আপনাদের সামনে বললাম যে যদি গোপন ভোট হতো, তাহলে রাষ্ট্রপতি কিন্তু বিরোধী দল থেকেও নির্বাচন হওয়ার সুযোগ আছে, কিন্তু ওপেন ভোট হওয়ার কারণে এটা নাই। তাহলে আমাদের যদি কার্যকর
রাষ্ট্রপতি একটা স্বতন্ত্র নিরপেক্ষ রাষ্ট্রপতি পেতে হয়, তাহলে জুলাই সনদের বিকল্প নয়। এটা প্রমাণ করার জন্য জামায়াত ইসলাম রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছে। এটা গণতন্ত্রের একটি নির্লজ্জ চেহারা জামায়াত ইসলাম তুলে ধরতে পেরেছে। যে কেমন গণতন্ত্র, যে আমরা আমাদের এমপিরাও স্বাধীন না। বর্তমান গণতন্ত্র এক প্রকার চুরি বাটপাড়ির গণতন্ত্র, ছলচাতুরির গণতন্ত্র, জোর করে ভোট কালেকশন নেওয়ার গণতন্ত্র। সেখানে তো এক প্রকার চলে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন যে আমরা জনপ্রতিনিধিরা যারা ভোট দিবে তারাও স্বাধীন না, তারাও সেখানে দলীয় আনুগত্য প্রকাশ করতে বাধ্য। তাহলে মানুষ মুক্ত কোথায়, স্বাধীন কোথায়? মত প্রকাশের স্বাধীনতা কোথায়? যে আমাদের সংবিধানের যে মৌলিক ধারাগুলো বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা, এমপিরা তো মত প্রকাশের স্বাধীনতা নেই। সুতরাং সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কিভাবে থাকবে, কিভাবে চিন্তা করবে? সাধারণ মানুষ যারা মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে যে এমপি কথা বলবে সংসদে দাঁড়িয়ে, সে তো সবসময় দলীয় আনুগত্য প্রকাশ করতে বাধ্য থাকে। তারা আপনাকে কিভাবে মত প্রকাশের স্বাধীনতার জন্য সে সুযোগ দিতে পারে? সে তো নিজেই জানে যে আমি তো গোলাম। সুতরাং আরেকজনের আজাদি, আরেকজনের স্বাধীনতার প্রতি আমার শ্রদ্ধা, চিন্তা, ভাবনা কিভাবে আসবে? সুতরাং প্রিয় দেশবাসী, আপনারা একটু চিন্তা করুন, রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোটে হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এরপর আসুন, যে রাষ্ট্রপতির নির্বাচন তো হওয়া সম্ভব নয় বর্তমানে, তবু আলোচনা আনতে জামাত ইসলাম সক্ষম হয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচন হওয়া দরকার। কিন্তু বিএনপি 2টা নমিনেশন নিল কেন, এটা একটু বিশ্লেষণ করি। বিএনপির 2টা নমিনেশন নেওয়ার বিএনপির যে অভ্যন্তরীণ ইনফরমেশন বাইরে এসেছে, তার ভিতরে একজন হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর, আর একটা হচ্ছে আইরিন খান। ফখরুল ইসলাম আলমগীর যদি হয় তাহলে কি হবে? যেহেতু জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছে না, সুতরাং বিএনপির প্রার্থী হবে। বিএনপির প্রার্থী কে হলে কি হতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি হয় রাষ্ট্রপতি, তাহলে তিনি ভারতপন্থী রাজনীতিবিদ হিসেবে খ্যাত, এবং তিনি বাংলাদেশে, আপনারা মনে আছে যে আওয়ামী লীগ আমলে একবার বিএনপির একটি প্রতিনিধি দল ভারতের অমিত শাহর সাথে যোগাযোগ করেছিল, যেটা নিয়ে আওয়ামী লীগ খুবই ট্রল করেছিল যে অমিত শাহ তাদেরকে দেখা দিতে সম্মত হয়নি। এই অমিত শাহর সাথে যোগাযোগ, অমিত শাহর মাধ্যমে বিএনপির যে গ্রুপটি ভারতের সরকারের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, নরেন্দ্র মোদী সরকারের সাথে, তাদের একজন ছিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং ভারতের যে রয়ের প্রধানরা রাষ্ট্রপতি নির্বাচনের আগে এসেছে, এটা সমূহ সম্ভাবনা আছে ভারতের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে। এবং এই কারণে দেখবেন আপনারা যে সকল মিডিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুণকীর্তন করছে, কিন্তু আইরিন খানের গুণকীর্তন কেউ করছে না। এর কারণ কি আপনারা খেয়াল করুন। আইরিন খান হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 7ম মহাসচিব, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাসচিব একসময় ছিলেন আর কি, এগুলোর হাই কমিশন ফর রিফিউজি এর ল অ্যাডভাইজার ছিলেন একসময়, তিনি ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক ছিলেন একসময়। এখানে একটা সমস্যা যে আইরিন খান কিন্তু জুবাইদা রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর আপন চাচাতো বোন, কিন্তু তিনি একটা হাইব্রিড নেতা। তিনি নেতা নয়, তিনি শিক্ষাবিদ, বুদ্ধিজীবী। তিনি সম্পূর্ণরূপে আমেরিকাপন্থী, হালকা পরিমাণে ভারতপন্থী। তেনার হিস্টোরির মধ্যে রয়েছে ডেইলি স্টারের উপসম্পাদক ছিলেন তিনি। প্রথম আলোতে তেনা অনেক ফিরিস্তি গাওয়া হয়েছে, তিনি ভালো একজন বাংলাদেশের বুদ্ধিজীবী। ব্রাক ইন্টারন্যাশনালের তিনি দায়িত্ব পালন করেছেন, সেভ দ্য চিলড্রেনের দায়িত্ব পালন করেছেন, সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিলেন, এবং কবি হিসেবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদকে খুবই ভালোবাসেন, তাদের বই পড়েন এবং তার আলমারিতে প্রথম শ্রেণীতে এই বইগুলো থাকে। তিনি গান হিসেবে মাঝে মাঝে বিনোদনের জন্য যে গানগুলো শোনেন, হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা এই দুইজন কবিকে খুবই পছন্দ করেন। তিনি রোমের যে থিয়েটার, রোমের যে কালচারাল সঙ্গীত, এই কালচারাল সঙ্গীত তিনি খুবই প্রিয়, এবং নিউ ইয়র্কের থিয়েটার যে কালচারাল সঙ্গীত হয় এটা উনি খুব ভালোবাসেন। মনে রাখতে হবে রোম এবং নিউ ইয়র্কের যে কালচারাল থিয়েটার প্রদর্শনী হয় সেখানে নারীদের কাপড়ের বিশাল স্বাধীনতা থাকে। তিনি সেটাকে খুবই উপভোগ করেন এবং উনি স্বপ্ন দেখেন বাংলাদেশের নারীরা যদি এরকম কাপড় পরার স্বাধীনতা পেত। আমি এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকায় যারা থিয়েটারে নাচ গান করে তাদের কাপড়ের স্বাধীনতা কত পর্যন্ত থাকে। তিনি সেটা নিয়মিত দেখতে যান, রোমের থিয়েটারেও যান, আমেরিকান থিয়েটারে, নিউ ইয়র্কের থিয়েটারেও যান। এবং গান হিসেবে তিনি হেমন্ত মুখোপাধ্যায় ও ভূপেন হাজারিকা, মানে তিনি বিশাল পরিমাণে আমেরিকাপন্থী, হালকা পরিমাণে ভারতপন্থী। এখন যদি আইরিন খান হন তাহলে কী হবে, আর যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হন তাহলে কী হবে, একটু সংক্ষেপে বলি। যদি আইরিন খান হন তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একজন শক্তিশালী রাষ্ট্রপতি পাবে, কিন্তু তিনি পাবেন নারী রাষ্ট্রপতি, এবং এই নারী রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হবে। এবং ইনি হবেন বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানোর একজন ক্রীড়ক, যিনি তারেক রহমানকে উপদেশ দিবেন যে এটা করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলে মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে উপদেশ দিবেন তারেক রহমান, যদিও ক্ষণে ক্ষণে মির্জা ফখরুল ইসলাম তার এই গ্যাং বাহিনী, ভারতীয় গ্যাং বাহিনী, সালাউদ্দিন সহ যে গ্রুপটা আছে এদের দিয়ে মাঝে মাঝে উপদেশ দিবেন, কিন্তু তারেক রহমানের কথা সর্বশেষ কথা হবে। কিন্তু আইরিন খান যদি রাষ্ট্রপতি হন তাহলে আইরিন খানের কথা হবে সর্বশেষ কথা, তারেক রহমানের কথা সর্বশেষ কথা হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে কী করতে পারে, আইরিন খান যদি আসে তিনি অবশ্যই আমেরিকান এজেন্ট হিসেবে এখানে কাজ করবেন। তিনি ভারতের স্বার্থ খেয়াল রাখবেন, কিন্তু আমেরিকান এজেন্ট হিসেবে কাজ করবেন। সেক্ষেত্রে বাংলাদেশে ইসলামী রাজনীতির কবর রচনা হতে পারে। আইরিন খান যদি রাষ্ট্রপতি হয়, এনসিপিকে যে কোনোভাবে জোর করে হোক, সলসা তৈরি করে, ভোট চুরি করে হোক, বা হাইপ তৈরি করে হোক, যেভাবেই হোক এনসিপিকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। যেহেতু তিনি জুবাইদা রহমানের আপন চাচাতো বোন এবং জুবাইদা রহমানের পিতা এমএজি উসমানী এনারা কিন্তু চাচাতো ভাই, যার কারণে আওয়ামী লীগ দেখবেন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী হওয়ার সত্ত্বেও তার নাম কখনো উচ্চারণ করে না। এবং তিনি বাকশাল থেকে পদত্যাগ করেছিলেন, যখন শেখ মুজিব বাকশাল গঠন করে তখন তিনি পদত্যাগ করেছিলেন এর প্রতিবাদে। এই গ্রুপটি নতুন একটি রাজনীতি ধারা তৈরি করেছিল, এটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে এসেছিল, কিন্তু বাকশালকে যারা পছন্দ করতো না, শেখ মুজিবকে যারা পছন্দ করছিল না, তারা একটা গ্রুপ তৈরি করেছিল। সুতরাং আইরিন খান যদি আসে তিনি বিএনপিপন্থী হবে, আমেরিকাপন্থী হয়ে ভারতপন্থী হয়ে বিএনপিপন্থী, অর্থাৎ তিনি বাংলাদেশে এনসিপির রাজনীতিকে প্রমোট করবেন, ইসলামী রাজনীতি খতম করার জন্য বিভিন্ন ম্যান্ডেট নিয়ে হাজির হবেন। তবে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রপতি পাবে, যে রাষ্ট্রপতি ভারত কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, বা ভবিষ্যতে বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান বা এরকম কোনো ক্রাইসিস তৈরি হতে যায়, মেকানিজম ক্রাইসিস যেটা বিএনপি সরকারকে ফেলে দিতে পারে, মেকানিজম কত হবে। একটা হচ্ছে মাঠের বিপ্লব, মাঠের বিপ্লব তো আলাদা জিনিস, মাঠের বিপ্লব কে কোন সময় পড়ে যাবে এটা বোঝা যায় না, কিন্তু রাষ্ট্রের মেকানিজম বিপ্লবের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিপ্লব আছে সেনা অভ্যুত্থান। এই সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দেওয়ার মতো শক্তিশালী রাষ্ট্রপতি হবে আইরিন খান। কিন্তু যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয় তাহলে বিএনপি সরকার, রাষ্ট্রপতি মিলে একটা দুর্বল সরকার থাকবে, যে ভারতীয় ষড়যন্ত্রের মোকাবেলা করতে সক্ষম নয়। এবং এই ভারতীয় ষড়যন্ত্রের ইচ্ছায় অনিচ্ছায় পা দেবে এনসিপি এবং জামাত ইসলাম। যদিও সীমিত সময়ের জন্য বাংলাদেশে তখন ইসলামী রাজনীতির একটা সুযোগ থাকবে। তবে এটা সত্য
যে ইসলামী রাজনীতির সুযোগ থাকবে কি থাকবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে। তবে আমি স্বাভাবিকভাবে আপনাদের রাজনৈতিক প্রোপাগান্ডাগুলো কেমন আসতে পারে, কেমন চেষ্টা হতে পারে এটা বললাম। যেরকম শেখ হাসিনা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগ ছাড়া সব বিতাড়িত করতে চেয়েছে, চেষ্টা করেছে, পেরেও গেছিল, 16 বছর চালিয়েছিল, লাস্টে তিনি চলে গেছেন। ঠিক আইরিন খান এসে বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতির মূলোৎপাটন করার চেষ্টা করবেন এর প্রথম দিক থেকে। সুতরাং আমাদের কোনটা হওয়া উচিত সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং সে অনুযায়ী চিন্তা করা, ভবিষ্যৎ রাজনীতির গতিধারা ও বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ। বাংলাদেশের ভবিষ্যতের সাথে কিন্তু আমরা জড়িত। এখন জিনিসপত্রের দাম বেড়েছে, যেরকম আমরা ভোগান্তিতে আছি, বাংলাদেশ যদি কখনো বহির্বিশ্বের আক্রোশের শিকার হয়, সেটা রাজনৈতিক হোক বা সামরিক হোক, এর ভোগান্তিও কিন্তু আমাদের ভুগতে হবে। সুতরাং বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে এই ব্যাপারে গভীরভাবে চিন্তা করার বিকল্প নাই। ভারত হা করে আছে বাংলাদেশকে দখল করার জন্যে, আমেরিকা হা করে আছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্যে, একই সাথে চায়নার মোকাবেলায় এখানে একটা করদ রাজ্য তৈরি করার। এই বিরাট ষড়যন্ত্রের একটা অংশ হবে আইরিন খান। মির্জা ফখরুল ইসলাম কি ভালো হবে? না, তাও ভালো হবে না। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ যারা ইসলাম বা নিজের জীবন, নিজের নিরাপত্তা, সুদ, ঘুষ, চাঁদাবাজি, বদমাইশ থেকে মুক্ত, তারা স্বাধীনভাবে, সুন্দরভাবে, গভীরভাবে চিন্তা করতে যদি না পারে, আগামীর বাংলাদেশ অন্ধকারের দিকে যাচ্ছে বলে মনে হয়। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।